আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যুদ্ধ এখন তুঙ্গে। ইরান পাগলের মতো, ইরান নয়, আমেরিকা পাগলের মতো ইরানে বিমান হামলা চালাচ্ছে। অবাক করার ব্যাপার হলো যে এই যুদ্ধে আমেরিকা একা। কোনো ইউরোপীয় মিত্র বা বিশ্বের অন্য কোনো মিত্র এখনো পর্যন্ত আমেরিকার পাশে দাঁড়ায়নি। ব্রিটেনে যে নতুন সরকার গঠিত হলো, সেই সরকারে যিনি প্রধানমন্ত্রী হলেন, সেই প্রধানমন্ত্রী কয়েকটি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করার জন্য আমেরিকাকে অনুমতি দিয়েছে, এই এতটুকুই। অন্যদিকে যাদেরকে এই যুদ্ধের নিয়ামক বলা হয়, এই যুদ্ধ যারা শুরু করেছে, সেই ইসরায়েল অজ্ঞাত কারণে এখন এই যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ থেকে ইসরায়েল নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরকারিভাবে ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধে, এখন যে যুদ্ধ, এই যুদ্ধে ইসরায়েল জড়াবে না। এদিকে এই যে তৃতীয় দফার যে যুদ্ধ, এই যুদ্ধে যে আক্রমণগুলো করে যাচ্ছে ইরানের উপর, সেই ইরানের আক্রমণে বিশ্ব জনমত ইরানের পক্ষে চলে যাচ্ছে। আর ইরান কৌশল করে এই যুদ্ধটা বাঁধিয়ে রাখছে। বাঁধিয়ে রেখে ধীরে সুস্থে, মানে ওরা পাগলের মতো 10 থেকে 12টা আক্রমণ করছে, আর 10-12টা আক্রমণের বিপরীতে ইরান সুকৌশলে মধ্যপ্রাচ্যের কৌশলগত যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা আক্রমণ চালাচ্ছে। এতে করে ব্যাপক মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনা, সৈন্যবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্রের যত কৌশলগত যে সম্পদ রয়েছে, যে সকল প্রযুক্তি রয়েছে, এগুলো এখন বলতে গেলে ইরানের হস্তগত হয়ে গেছে। ইরান এখানে ত্রিমাত্রিক বিজয় অর্জন আলটিমেটলি করে ফেলেছে। প্রথমত এই যুদ্ধ থেকে ইসরায়েলকে আলাদা করতে পেরেছে। এই যুদ্ধে ইসরায়েলের যে যুদ্ধংদেহী মনোভাব, যেটা ইরানের উপর দেখিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ লেবাননের উপর দেখিয়েছে, সেটা বন্ধ করতে পেরেছে। এরপরে যে সকল আরব রাষ্ট্র, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, সৌদি আরবিয়া এবং কুয়েত, এই রাষ্ট্রগুলোকে নিউট্রাল শুধু নয়, ইরানের কাছে নতজানু করতে তারা পেরেছে। আর সবচেয়ে বড় তাদের সফলতা, সেই সফলতা হলো ইরাক থেকে তাদের যে সবচেয়ে বড় ঘাঁটি ছিল, সব ঘাঁটিগুলো বন্ধ করে সেখান থেকে তারা আলটিমেটলি, অর্থাৎ আমেরিকা, চলে গেছে। এখন আসলে ইরাকে যারা আছেন, সরকার, বিরোধী দল, বিভিন্ন যারা শিয়া গ্রুপ রয়েছে, তারা 100% ইরান নিয়ন্ত্রিত। হুতিদের উপর ইরানের যে প্রভাব, হিজবুল্লাহর উপর ইরানের যে প্রভাব, এজ এ রাষ্ট্র হিসেবে এখন ঠিক সেম প্রভাবটা তার আছে ইরাকের উপর। তো সীমান্তবর্তী রাষ্ট্র ইরাক এখন তাদের। আর একটু আগালি জর্ডান, এবং জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোকে রীতিমতো পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সেখানে যে সকল ইন্টারসেপ্ট রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা তৈরি করেছিল, অলমোস্ট 90% ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ইরান যদি চায় 1 ঘন্টার মধ্যে এখন পুরো জর্ডান দখল করে ফেলবে, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। তাহলে ইরান, ইরাক, জর্ডান, আর জর্ডান যখন তাদের দখল হয়ে যাবে, এই জর্ডানের এই পাড়ে হলো ইসরায়েল, জাস্ট নদীর এপারে আর ওপারে, ডেড সির এদিকে আর এদিকে, একটা লেকের এপার আর ওপারে জর্ডান এবং ইসরায়েল, বা ওই যে পশ্চিম তীর, গাজা, নাবলুস, এই অঞ্চলগুলো। তো বোঝার চেষ্টা করেন যে ইরান কত সুকৌশলে সে এগোচ্ছে। আর এই কাজ করার জন্য সে তার হরমুজ প্রণালীটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর হরমুজ প্রণালীর দুই পাশে, অর্থাৎ ছোট্ট একটা দেশ আছে ওমান, অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল সবল, কিন্তু
সামরিকভাবে তার কোনো শক্তি নাই। সে সবার সাথেই বন্ধুত্ব, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব। কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে তার আসলে ইরানের বাইরে যাওয়ার কোনো সামর্থ্য নেই। সেই কৌশলগত সেই সম্পর্ক থেকে সে ওমানকে সরিয়ে এনে ইরানের সাথে সে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে এবং এই হরমুজের যে দুটো অংশ, ইরানের অংশটি ইরান ব্যবহার করবে আর ওমানের অংশটি ওমান ব্যবহার করবে। এই যে পৃথিবীর যে প্রাকৃতিক চ্যানেলগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী প্রাকৃতিক চ্যানেলগুলো ব্যবহার করার জন্য কাউকে কখনো ট্যাক্স দিতে হবে না। এই যে ইন্টারন্যাশনাল রুল, এটা এই ইরান ভায়োলেট করে দিচ্ছে। ফলে এই সেম জিনিসগুলো, এটা যদি এখন ইরান যেটা চালু করেছে যে আমাদের এই হরমুজ প্রণালীতে যেতে হলে আমাদের ট্যাক্স দিতে হবে, তাহলে একইভাবে হুতিরা তখন বলবে বাব-আল মান্দ ব্যবহার করতে হলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। একইভাবে বসফরাস প্রণালী, যেটি ভূমধ্য সাগরকে মানে অর্থাৎ ইউরোপকে এবং তুরস্ক সম্পত্তি যেটা, এবং এটা বসফরাস প্রণালীর যে তুরস্কের যে অংশটা যেটা তারা নিয়ন্ত্রণ করে, এর সঙ্গে ইউরোপের, এশিয়ার এবং রাশিয়ার যে রিলেশন, সেক্ষেত্রে যদি তুরস্ক বলে এই বসফরাস প্রণালী যেটা ন্যাচারাল, এটার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে। সিমিলারলি হংকংয়ের যে পোতাশ্রয় রয়েছে, এটার জন্য হংকং যদি বলে, চায়না যদি বলে আমাকে এটার জন্য টাকা দিতে হবে। এরপর ইন্দোনেশিয়াতে যে মালাক্কা প্রণালী রয়েছে, এখন ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট যদি বলে যে আমাদেরকে দিতে হবে, সারা পৃথিবী কঠিন হয়ে যাবে এবং আমেরিকার জন্য নিঃশ্বাস নেওয়াটা অসম্ভব হয়ে পড়বে। ফলে কি হলো, সে এই হরমুজ প্রণালীতে যাতে ইরান ট্যাক্স না বসাতে পারে, ইরানের একক কর্তৃত্ব না থাকে, এখানে যেন আন্তর্জাতিক যে আইন যেটা ইউরোপিয়ানরা তৈরি করে ফেলেছিল, সেই আইন যেন বলবৎ থাকে, এই জন্য সে আক্রমণ করেছে। আর ইরান ঠিক সে জানে যে সে একেবারে আমেরিকার অন্ডকোষ চেপে ধরেছে। যখন ইরান যুদ্ধ শুরু হলো, সবাই ধরে নিয়েছিল এই যুদ্ধ 24 ঘন্টার মধ্যে শেষ হবে, কিন্তু আমি তখন বলেছিলাম যে না, এই যুদ্ধ শেষ হবে না এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত ইরান জয়লাভ করবে। এবং আমেরিকাকে ইতিপূর্বে জিমি কার্টার এবং রোনাল্ড রিগান, অর্থাৎ জিমি কার্টারের সরকারের পতন হলো, রোনাল্ড রিগান ক্ষমতা এলে এবং তখন ইরান কন্ট্রাক্ট কেলেঙ্কারি, সেই কন্ট্রাক্ট কেলেঙ্কারি ঘটল। কেন ঘটল? ওই সময়টিতে আয়াতুল্লাহ রুহুল খামিনি যখন ক্ষমতা এলেন, তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তেহরান বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, তারা হঠাৎ করে মার্কিন দূতাবাস আক্রমণ করে সব দূতাবাসকে, কর্মকর্তা কর্মচারীদেরকে তারা জিম্মি করে বসলো। তাদেরকে উদ্ধার করার জন্য আমেরিকার পেন্টাগন তাদের সর্বশক্তি নিয়োগ করে সেখানে মিলিটারি অপারেশন কমব্যাট চালালো এবং সেখানে তারা ফেল করলো। ফেল করার পরে অন্যান্য যে সকল মার্কিন ঘাঁটি রয়েছে সেখানেও ইরান আক্রমণ চালালো এবং ওই সময়টাতেই ইরান এখনের 100 ভাগের 1 ভাগ ক্ষমতাও ছিল না, কিন্তু এমন কৌশলে তাদেরকে সেই বিভিন্ন পয়েন্টে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন পয়েন্টে এমনভাবে নাস্তানাবুদ করে ছাড়লো যে ইরানকে খুশি করার জন্য তখন গোপনে অর্থ, অস্ত্র সব কিছু ইরানের চাহিদা মতো সরবরাহ করে তারপর সেখান থেকে নাকে খত দিয়ে আসতে হয়েছিল। এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি ইরানের সাহস, আমেরিকা সাহস করেনি, ইরাককে দিয়ে, সাদ্দাম হোসেনকে দিয়ে পরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। এবং সেই যুদ্ধ আপনারা জানেন যে প্রায় 10 বছর সেই যুদ্ধ চলেছিল। তারপরেও আমেরিকা কিন্তু ইরানকে কিছুই করতে পারেনি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছিলাম যে ইরানের মতো একটা দেশ, সেই দেশের বিরুদ্ধে এই সময় আমেরিকা যে ভুলটি করলো, সেই ভুলের খেসারত তাদেরকে দিতে হবে। ইতিমধ্যে যে জিনিসগুলো বললাম যে ইরানের অ্যাচিভমেন্টগুলো যেটা হয়েছে, যেটা কৌশলগত অ্যাচিভমেন্ট, তার সাথে সাথে মনস্তাত্ত্বিক অ্যাচিভমেন্ট, জনসমর্থন, এবং অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক সমস্যা ছিল, সব রাজনৈতিক সমস্যা তারা কবর দিয়ে ফেলেছে। ইরানের রেজিম চেঞ্জের ব্যাপারে একটা কথা হচ্ছিল, দ্রব্যমূল্য নিয়ে কথা হচ্ছিল, তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছিল, পুরো রাষ্ট্র দেউলিয়া হয়ে যাচ্ছিল। এই সব জায়গা থেকে তারা বের হয়ে আসছে এবং এই যে MOU, যুদ্ধ বন্ধের জন্য MOU, এগুলো স্বাক্ষর করার নাম করে, কালক্ষেপণ করে,
তারপরে সেটা আমেরিকার সাথে গেম খেলে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের যে জব্দ করা সম্পত্তি অ্যাট লিস্ট 20 বিলিয়ন $20 বিলিয়ন তারা উদ্ধার করে ফেলেছে। এই গেল এক। 2 নম্বর হলো এই যুদ্ধের সময় তারা অতি উচ্চ মূল্যে তাদের তেলগুলো তারা অবাধে তারা বিক্রি করতে পেরেছে, পাচার করতে পেরেছে, তারপরে শেষে ট্রেডিং করতে পেরেছে, যেটা এই অবরোধের কারণে তারা পারেনি। অন্যদিকে এই যুদ্ধের এই সময়টিতে সবাই বলাবলি করে যে তারা যে তাদের যে পারমাণবিক যে সক্ষমতা, যেটা তারা বলছিল যে তারা শান্তিপূর্ণভাবে কেবলমাত্র বিদ্যুৎ ব্যবহারের জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আপনারা জানেন যে ইউরেনিয়ামের 3টা ফর্ম থাকে। তো 3টা ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য যে ফর্মটি রয়েছে, এই ফর্মের সাথে আরেকটা ফর্ম, এই ফর্মের একত্রীকরণ করে ওইটাকে রিফাইন করার ফলে রিফাইন করে যে জিনিসটা পাওয়া যায় ওইটাকে বলা হয় রিফাইন্ড বা পরিশুদ্ধ ইউরেনিয়াম। এই পৃথিবীতে সোনা, রূপা, অন্যান্য যে কোনো ধাতুর সাথে ইউরেনিয়ামের পরিমাণ অনেক বেশি, কিন্তু সেগুলোকে রিফাইন করতে হয়। সেই রিফাইন করার প্রযুক্তি পৃথিবীতে খুব অল্প রাষ্ট্রের কাছে আছে। আর সেই প্রযুক্তি, সেই রিফাইন্ড যে ইউরেনিয়াম, সেটা দিয়েই আপনি আসলে অ্যাটমিক বোমা বানাতে পারেন। তো ইরান এই যে রিফাইন্ড করার যে প্রক্রিয়াটি, পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তৃতীয় ফেজে গিয়ে পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা, এই যুদ্ধের ডামাডলে তারা আসল কাজটি করে ফেলেছে, আলটিমেটলি করে ফেলেছে। এটা আমেরিকা জানে। এবং এই সময়টার মধ্যে তাদের যে সকল অস্ত্র, তাদের প্রযুক্তি তারা যুদ্ধক্ষেত্রে যেগুলো দেখিয়েছে, যেটা পেন্টাগনের বিশেষজ্ঞ যারা আছেন, স্বয়ং তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি নিজে স্বীকার করেছেন যে আমেরিকার সর্বোচ্চ শক্তি দিয়েও সেই হরমুজ প্রণালীতে এবং পারস্য উপসাগরে তাদের যে গানশিপগুলো রয়েছে, অর্থাৎ ছোটো ছোটো স্পিড বোট, যেইগুলো 140 নটিক্যাল মাইল বেগে চলে। ও মাই গড, আপনি চিন্তা করতে পারেন 140 নটিক্যাল মাইল। তো সেইটা এত দ্রুত গতির গুলো নিয়ে যেগুলো কামান বহন করে এবং এসে সোজা সেই বিমানবাহী রণতরী সেগুলো এসে ফুটা করে দিয়ে, আঘাত করে দিয়ে কোন ফাঁক দিয়ে তারা চলে যায়, যেগুলো ওই জাহাজের সাথে থাকা যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেম ডিকটেট করতে পারে না। এখন আপনি বিরাট হাতির মতো 3 মাইল লম্বা আপনি একটা জাহাজ নিয়ে বসে আছেন ভূমধ্য সাগরে, পারস্য সাগরে, হঠাৎ করে 200 সেই গান বোট চলে আসলো, বড় বড় কামান নিয়ে, এক একটা 120 নটিক্যাল মাইল বেগে চলছে। আপনার রাডার ধরতে পারছে, ঘ্যাটাঘ্যাট করে আপনি ফুটা করে শেষ করে দিয়েছেন। এবার কত জাহাজকে যে আমেরিকার জাহাজকে যে যাবৎ শেষ করে দেওয়া হয়েছে, যেটা এখন আমেরিকার জন্য একটা মূর্তিমান আতঙ্ক। এই কাজগুলো করে করে ইরান যে আনন্দ পেয়ে গেছে, তৃপ্তি পেয়ে গেছে, সেই তৃপ্তির কারণে সে যুদ্ধটা প্রলম্বিত করছে। এই যে ইরানকে যে আমেরিকা আক্রমণ করছে, এই দফায় কিন্তু আমেরিকা বলতে গেলে বাধ্য হয়েছে। আর এই দফাতে, তৃতীয় দফাতে এসে ইরান আমেরিকাকে প্রভোগ করছে, আসো আসো আসো, পারলে যুদ্ধ করো। এবং এটা দেখে আমার ছোটোকালে আমার ওই যে আমার মেয়েটা খুব আদর করতাম, যত্ন করতাম। আর আমার ছোট ছেলেটা খুব বুদ্ধিমান। তো সেই আমি যে মেয়েটাকে খুব বেশি আদর করতাম, এটা ছোট ছেলেটা বেশি একটা পছন্দ করতো না। এই জন্য সে করতো কি, আমার মেয়েটাকে প্রভোগ করতো। সে গিয়ে তার সামনে বুক ঝুলাতো, পাছা ঝুলাতো, মারবি মারবি আমাকে, মারবি, মার 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 পারলে। তো মেয়েটা করতো কি, সে রাগ সামলাতে পারতো না, আর গালের উপর চটাং করে থাপ্পড় লাগাই দিত। আর অমনি ছোটো ছেলেটা হাউ মাউ করে গড়াগড়ি করে কান্নাকাটি করতো। এখন আমি গিয়ে ওর কান্নাকাটি, ওই করুণ দৃশ্য দেখে আমার এগুলোর আর কাণ্ড জ্ঞান থাকতো না। আমি হয়তো একে গেলে আমার আদরের মেয়ে, তার গালের উপর একটা চল বসিয়ে দিতাম। ঠিক এখন আমেরিকাকে ঠিক এইভাবে ইরান প্রভোগ করছে যুদ্ধে। এবং যুদ্ধ করার ফলে কি হচ্ছে, আমেরিকা পথে ঘাটে মাঠে, নদী সমুদ্রে পাহাড়ে এতটা অপদস্থ হচ্ছে, দেশের ভিতরে এবং বাইরে সব জায়গাতে তার শুধু লাঞ্ছনা, গঞ্জনা, অপমান
তাকে অক্টোপাসের মতো চেপে ধরেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের আসলে এই মুহূর্তে বিষ খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। সে এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছে না, ওসিলা পাচ্ছে না, তার কোনো বন্ধু নাই। পাকিস্তান চেষ্টা করেছিল এটা নেগোশিয়েট করার জন্য, সেটা পাকিস্তান ব্যর্থ হয়েছে। আর পাকিস্তান এই কাজগুলো মানে করেছিল অনেকটা টাকার লোভ। এর কারণে পাকিস্তানের সাথেও শেষ মুহূর্তে আমেরিকার কিন্তু সম্পর্ক ভালো যাচ্ছিল না। তো সেই পাকিস্তানের সেখান থেকে ছড়িয়ে পড়েছে। আর পাকিস্তান ইদানিংকালে তার বেলুচিস্তান নিয়ে, কাশ্মীর নিয়ে, আফগানিস্তান নিয়ে, ভারত নিয়ে যে সমস্যার মধ্যে আছে, নতুন করে এখানে যাওয়ার মতো অবস্থা তার আর নেই। ফলে এই যুদ্ধ যদি মাত্র আর ২-৩ মাস চলে, বিশ্বাস করেন পুরো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।